নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রামনবমীকে কেন্দ্র করে সারাদিন ধরে রাজ্যে কি হয়েছে আপনারা সবাই দেখেছেন। শনিবার থেকেই রাজ্য জুড়ে কলকাতা শহরে বিভিন্ন জেলায় গেরুয়া পতাকায় ছয়লাভ হয়ে গেছে। আগের বার যা রামনবমীর মিছিল বেরিয়েছিল তার থেকে বেশি সংখ্যায় এবার মিছিল বেরিয়েছে। 1.5 কোটি হিন্দু পথে নামবেন বলে ঘোষণা করেছিলেন বিজেপির নেতারা। প্রচুর মানুষ নেমেছেন, কত সংখ্যায় নেমেছেন সেই স্ট্যাটিস্টিক্স আমার কাছে নেই। এই রামনবমীর অনুষ্ঠান কিন্তু 3-4 বছর আগেও সেভাবে পালন করা হতো না। এটা 2018-19 সালের পর থেকে পশ্চিমবঙ্গে রামনবমীকে খুব ঘটা করে পালন করা হয়। বিশেষ করে গেরুয়া ইকোসিস্টেম এতে অগ্রণী ভূমিকা নেয়। নিশ্চয়ই কেন পালন করা হবে না? মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের রামনবমী কেন পালন করা হবে না? এর মধ্যে কোনো উত্তর ভারতের ধর্মীয় আগ্রাসন নেই। এই মিথ্যা ন্যারেটিভ তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু মাকু সেকু। আর উত্তরপ্রদেশ ভারতের বাইরে নয়, সেখানকার সনাতনী সংস্কৃতির অংশ যদি পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করে অসুবিধা কি? লাহোর করাচির সংস্কৃতি তো গ্রহণ করছে না, উত্তরপ্রদেশের সংস্কৃতি গ্রহণ করছে, অসুবিধা তো কিছু নেই। আসলে মাকু সেকুতের ঘুম উড়েছে এই হিন্দু জাগরণকে কেন্দ্র করে। আমার তো মাকু সেকুতের কথা শুনে মনে হয় যে সনাতন ধর্মকে আক্রমণ করতে পারলে তারা অদ্ভুত এক আনন্দ অনুভব করেন, অতিরিক্ত অ্যাড্রিনালিন বোধহয় ক্ষরণ হয়। জানি না এই মনস্তত্ত্বের পিছনের কি কারণ। এটা আসলে দাসত্বের মানসিকতা, যে সনাতনীদের সবকিছু খারাপ আর লাহোর করাচির সংস্কৃতি জয়গান করলে মাকু সেকুরা একটু কলার তুলে ঘুরতে পারে, ওই ইকোসিস্টেমের কাছে তারা একটু বাড়তি গুরুত্ব পায়। কিন্তু সেসব দিন শেষ হয়ে গেছে। এরা নতুন ভারত, এটা সনাতনীদের জাগরণের সময়। আবি আবি দেখিয়ে হোতা হ্যায় ক্যা, এমন সনাতনী জাগরণ হবে পশ্চিমবঙ্গে, হবে সারা ভারতে তো হয়েছে, পশ্চিমবঙ্গেও হয়েছে, আরো একটু বাকি আছে। সেই সনাতনী জাগরণে এই মাকু সেকুরা মুখ লুকোতে বাধ্য হবে। রামনবমী তো হলো, কিন্তু যে ঘটনাটায় আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে 25,752 জনের চাকরি বাতিল হওয়া। খবরের কাগজে, টিভিতে, সমাজ মাধ্যমে দেখছিলাম সেই হতবাক্যদের মুখগুলো, যারা সমস্ত নিয়ম মেনে চাকরি পেয়েছেন, পড়াশোনা করে চাকরি পেয়েছেন, এতদিন চাকরি করার পর হঠাৎ করে জানলেন তাদের চাকরিটা নেই। যে দোষ তাদের নয়, দায় কার? দায় রাজ্য সরকারের। আমি দেখছিলাম আনন্দবাজার পত্রিকার অনলাইন একটা সার্ভে করছে, এই চাকরি যে চলে গেল তার জন্য দায়ী কে? ওভারওয়েলমিংলি বলছে রাজ্য সরকার। সবাই জানে রাজ্য সরকার 13 তলা 14 তলা বিকাশ ভবন, এসএসসি, মাসি পিসি কাকু ভাইপো সবাই সবাই, আমচা চামচা বেলচা সবাই, শতরঞ্জন, তারপরে চিনু হাজরা, বকুল, শান্তনু, কুন্তল, সবাই। এ তো সবে হিমশৈলের চূড়ো, এবার আসবে প্রাথমিক, লন্ডভন্ড হয়ে যাবে। সেখানে তো আরো বড় মাপের দুর্নীতি। এখানে এমন কোন নিয়োগ হয়নি যেখানে দুর্নীতি হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে না যে 3 মাসের মধ্যে নিয়োগ করতে হবে, রাজ্য সরকার এসএসসি কে দায়িত্ব দিয়েছে। এটা আমার ধারণা, আপনারা সহমত হবেন কিনা জানি না, এসএসসি একটা টেন্টের অর্গানাইজেশন, কণা মাত্র বিশ্বাসযোগ্যতা নেই। সেই এসএসসি কে যদি আবার নিয়োগের দায়িত্ব দেওয়া হয় আবার গন্ডগোল হবে। এরা দুরাত্মাদের ছলের অভাব হয় না। এরা নগদ নারায়ণ ছাড়া কিছু বোঝে না।
আপনি যদি এটাকে চাঁদে পাঠিয়ে দেন বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য, ওখানে গিয়েও টাকা খুঁজবে। খুব সাবধান। যারা আশা করছেন না আবার এসএসসি একটা পরীক্ষা নেবেন, আশায় বুক বেঁধেছেন, মানুষের আশায় বসতিত এবার অন্তত স্বচ্ছভাবে কিছু একটা হবে, ভুল হয়ে গেছে, একদম এই বিশ্বাস রাখবেন না। এসএসসির পক্ষে কোনো স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা সম্ভব নয়। যারা বিস্তর অনিয়ম হয়েছে নিয়োগে জেনেও সেটা ধামাচাপা দেওয়ার জন্য কি পরিশ্রমটাই না করেছে, সুপ্রিম কোর্ট বলেছে তো। এখন এসএসসির মহানায়ক বলছেন আমরা তো অযোগ্যদের তালিকা দিয়েছিলাম, সুপ্রিম কোর্ট স্যাটিসফাই হতে পারেনি, আমরা কি করব। কটা তালিকা দিয়েছিলেন? এক এক দিন গিয়ে এক এক রকম তালিকা দিচ্ছেন। যখন আদালত জানতে চাইছে এটাই নির্ভুল তালিকা তো অযোগ্যদের, তখন বলছেন সেটা তো বলতে পারছি না, আরো যে নামগুলো আছে তার মধ্যে অযোগ্য থাকতে পারে। আসলে ওয়েমার্কশিটটা নষ্ট করেছে পরিকল্পিতভাবে, তার মিরর ইমেজ রাখেনি। অর্থাৎ পরিকল্পিত দুর্নীতির এই অংশ হচ্ছে এসএসসি। এখন 14 তলার পা চাটা একটা লোক এসএসসির নায়ক হয়ে বসে আছেন, এখনো বড় বড় কথা বলছেন। এতগুলো পরিবারের সর্বনাশ করে গলা দিয়ে স্বর বেরোয় কি করে? এই কান্না বৃথা যাবে না, এই চোখের জল বৃথা যাবে না, দেখে নেবেন বৃথা যাবে না। শিক্ষাটা আমাদের গর্বের ছিল জানেন, সেটাকে এরা নষ্ট করেছে, লুটপাট করেছে। সিপিএম আমলেও পার্টির ক্যাডারদের পরিবারের লোকজনদের চাকরি দেওয়া হতো, কিন্তু এরকম লার্জ স্কেলে দুর্নীতি হয়নি, এত মামলাও হয়নি। হয়তো একটা মামলা হয়েছে, বছরে তো দুবার করে এসএসসির পরীক্ষা হতো, নিয়োগও তো হতো। সিপিএম সর্বক্ষণের যারা কর্মী পার্টির তাদের পরিবারের কোন সদস্যকে এই চাকরিগুলো ব্যবস্থা করে দিত, যাতে ওই সর্বক্ষণের কর্মীরা 24 ঘন্টায় দলের কাজ করতে পারে। কোন দল যখন ক্ষমতায় আসে সেই দলের সমর্থকদের চাকরি পাইয়ে দেওয়া হয়, কিন্তু এরকম ভাবে নয়, লুটপাটের মাধ্যমে নয়। সর্বশান্ত হয়ে গেছে পরিবারগুলো। আর সামাজিক অসম্মান, যারা যোগ্যতার নিরিখে চাকরি পেলেন, পাড়া প্রতিবেশীর কাছে তারা মুখ দেখাবেন কি করে? আগামী দিনে তাদের সংসারটা চলবে কি করে? তাদের পুত্র কন্যার পড়াশোনা কি হবে? তাদের বাড়িতে অসুস্থ বাবা মা চিকিৎসার ব্যয়ভার কারা বহন করবে? দায়টা কার? দায়টা যারা মামলা করেছিলেন তাদের, না 13 তলা 14 তলার? কার দায়? বিচার হোক, মানুষের আদালতে বিচার হোক। কথায় কথায় বলেন না আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সামান্যতম নীতিবোধ থাকলে মাথা নিচু করে জনদেবতার কাছে ক্ষমা চাইতেন, যে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী, প্রায়শ্চিত্ত করব আমরা, কথা দিচ্ছি আর এই ধরনের কোনো দুর্নীতি হবে না। সে রাস্তায় তো হাঁটছেন না, খালি বাংলাকে টার্গেট করা হচ্ছে বলছেন। বাংলার ঠিকাদার আপনি নাকি? আমরা যারা এই বাংলায় লেখাপড়া করেছি, জন্মেছি, বড় হয়েছি, পঞ্চভূতে এই রাজ্যেই বিলীন হব, এই কলকাতা থেকে হয়তো বিলীন হব, আমাদের কোনো টার্ন নেই, আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের কোনো মমত্ববোধ নেই আমাদের রাজ্যের প্রতি, আমাদের সহনাগরিকদের প্রতি? ভাবলেন কি করে সবকিছু আপনার? আপনি একা ঠিকাদার বাংলার? কে আপনাকে বলেছে? কে এই দায়িত্ব দিয়েছে? বাংলার অভিভাবক হবার, আর অভিভাবকত্বের নমুনা তো আমরা দেখছি। সংগঠিত অপরাধ হলো, কেউ কিছু জানতো না। এখন বলছি এসএসসি স্বায়ত্তশাসিত। ঘোড়ায় হাসবে এইসব কথা শুনে। যিনি গুন্ডা কন্ট্রোল করেন, যার অঙ্গুলি লাঞ্ছালা গাছের পাতা নড়ে না, তিনি এখন বলছেন এসএসসি তো স্বায়ত্তশাসিত, আমরা তো ওদের কাজে ইন্টারফেয়ার করি না। বললাম না ঘোড়ায় হাসবে এই সমস্ত কথা শুনে। 7ই নভেম্বর ভাষণ টাষণ দেবেন, বলবেন পাশে আছি, সাথে আছি, রাজনৈতিক ভাবেও আছি, মানবিক ভাবেও আছি। এটা থেকে আবার
পলিটিক্যাল স্কোর করতে চাইছেন। বিজেপি সিপিএম কে এক বন্ধনীতে চাকরি খেয়ে নিয়েছেন। বিকাশ ভট্টাচার্য মামলা করেছিলেন সিপিএম এর সদস্য হতে পারে, রায় তো দিয়েছে সুপ্রিম কোর্ট, তথ্য প্রমাণ তো দেখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। যদি চক্রান্তই করতো বিরোধীরা, তাহলে তো সুপ্রিম কোর্টে সেই চক্রান্ত ধরা পড়ে যেত, সুপ্রিম কোর্ট এরকম রায় দিত না। সংগঠিত লুট হয়েছে, সংগঠিত অপরাধ হয়েছে, এক্সপোজ হয়ে গেছে সরকার, এখন ফলস ন্যারেটিভ তৈরি করে বাংলাকে বিভ্রান্ত করতে চাইছেন। আর নিজে দাবি করেন তিনি বাংলার অভিভাবক, বাংলার সম্মান তিনি নাকি রক্ষা করেন। সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে উদ্যোগী নিয়েছিল বেআইনি ভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিকে টিকিয়ে রাখতে। সংবিধানতে শপথ নেওয়া একটা নির্বাচিত সরকার কত বড় বেআইনি কাজ করতে উদ্যোগ হচ্ছে। আসলে অযোগ্যদের চাকরি বাতিল হোক সেটা চায় না এরা, কারণ অযোগ্যরা যাদেরকে টাকা দিয়ে চাকরিটা কিনেছে তারা তো সেই টাকাগুলো ফেরত চাইবে, অনেকের নাম তো সামনে চলে আসবে। বিড়ম্বনা কার বাড়বে? 13 তলা 14 তলা কালীঘাট ক্যামাক্স স্ট্রিটে। সেই বিড়ম্বনা ঢাকতেই অযোগ্যদের চাকরিটা টিকিয়ে রাখার জন্যই ওই সুপার নিউমেরিক পোস্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটা ভেস্তে গেছে, জানি না সুপ্রিম কোর্ট ওই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ অভিজিৎ বাবু দিয়েছিলেন সেটাই বজায় রাখবেন কিনা। যদি বজায় রাখে তো পালে বাঘ বলবে, যদি 8 তারিখে কোনো সিদ্ধান্ত নাও হয় ওই আশঙ্কাটা থাকবে পরের শুনানিতে হয়তো সিবিআই তদন্তের নির্দেশটা জারি থাকবে। ওই সিবিআই তদন্ত রোখার জন্যই তো নামি দামি আইনজীবীকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলেন। পালে বাঘ পড়বে। চৌতালা স্মৃতি এখনো ফিকে হয়ে যায়নি। আর যাদের কোনো অপরাধ না করে শুধুমাত্র রাজ্য সরকারের পাপের জন্য ফলভোগ করছেন যে যোগ্য ছেলেমেয়েরা এতদিন চাকরি করে, তাদের চোখের জল কখনো বৃথা যাবে না, যেতে পারে না। দুনিয়াতে একটা নিয়ম আছে, অসত্য কথা বলারও কিন্তু একটা সীমা থাকে। পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায় না, উপরওয়ালাই বিদায়টাকে সুনিশ্চিত করেন। আপনারা বিশ্বাস রাখুন, আপনাদের এই চোখের জল কখনো বৃথা যাবে না, কখনো যেতে পারে না। পৃথিবীতে ঈশ্বর বলে যদি কিছু থাকে, আপনারা ন্যায় বিচার পাবেনই পাবেন। তবে সরকারের মায়াকান্নায় বিভ্রান্ত হবেন না। রায়টাকে সবার আগে ভালোভাবে পড়ুন। বুঝতে না পারলে আইনজীবীদের সাথে কথা বলে ব্যাখ্যাটা বুঝে নিন, থরো পড়ুন, বারে বারে পড়ুন। তারপরে রাজ্য সরকারের ভার্সনটাকে পাশে রেখে আপনারা লেখাপড়া জানা ছেলে মেয়ে বিচার করুন, রায় কি বলা আছে, রাজ্য সরকার কি বলছে। এই নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অমিতাভ দত্তর সঙ্গে। শুনে নিন কি বললেন তিনি। অমিতাভ দা, এ তো আনপ্রেসিডেন্টেড হলো, 25,752 জনের চাকরি বাতিল। এখন বিভিন্ন খবর পাচ্ছি যারা টাকা দিয়েছিলেন চাকরির জন্য, সেই টাকা উদ্ধার করার জন্য তারা চড়াও হয়েছেন বিভিন্ন লোকের বাড়িতে। আবার অনেকে বলছেন যে আমরা এত চেষ্টা করে চাকরিটা পেলাম, বাড়িতে পরিবার আছে, ছেলে মেয়ে আছে, অসুস্থ বাবা মা আছে, সামাজিক সম্মান নষ্ট হলো। আপনার কি মনে হয় যে এই কান্নার মাসুল শাসক দলকে চোকাতে হবে 2026-এ? দেখুন, এই দায় মমতা ব্যানার্জির দায়, এই দায় পশ্চিমবঙ্গ সরকারের দায়, এই দায় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার দায়। তারা এই সমস্ত কাজ করছে, যদিও সরকারি চাকরি বিক্রি করে রাজনৈতিক দল তাদের ভান্ডার স্ফীত করে, এটা ভারতবর্ষে বহু বছর ধরে হয়ে আসছে এবং তার মধ্যে আশ্চর্যজনক কিছু নেই। কিন্তু যেভাবে নক্কারজনক ভাবে চোখ কান বুঝে এবং একটা মানে দায়িত্ব জ্ঞানহীন ভাবে একটা সরকার পরিচালনা করছেন মমতা ব্যানার্জি, এটা ভারতবর্ষের স্বাধীনতার পরে কখনো হয়নি, এই জিনিস কখনো দেখা যায়নি। এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে সত্যি সত্যি তারা বলছে, আমি পুরো রায়টা পড়িনি, কিছুটা এক্সট্রাক্ট আমি দেখেছি,
যে ওরকম বলেছিল যে কারা ওখানে যোগ্য আছে তোমরা ওই আমার সিটটা দেখে সেখান থেকে তোমরা বার করো, সিটগুলো ডিস্ট্রয় করে ফেলেছে। মানে এরা অর্থ উপার্জনের, বেআইনি অর্থ উপার্জনের জন্য এরা যা মনে করেছে তাই করে গেছে। এই সরকার লুটের সরকার। কিন্তু আপনি যে প্রশ্ন করলেন তার উত্তরটা আমার কাছে খুব স্পেসিফিক। পশ্চিমবাংলায় কিন্তু ইস্যু ভিত্তিক রাজনীতি হচ্ছে না, এবং পশ্চিমবাংলার সমস্যা কিন্তু বিরোধী দল বা অন্য কোনো দল মানুষের সামনে নিয়ে আসছে না। এটা তো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মানুষের সামনে এসছে। বিরোধী দল তো এই আন্দোলন করেনি, কোথাও করতে পারেনি। যা কিছু করতে পেরেছে মানে প্রধান বিরোধী দল হিসাবে আমি বলছি, তারা করেনি। সুতরাং ভোটের বাক্সে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ এখন মুসলিম বা প্লাস বেনিফিশিয়ারি, আর ওখানে হিন্দু হিন্দু বলে কিছু লোক, এইটা বা বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস, এই হচ্ছে দুটো জায়গা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির বিরাট ক্ষতি হয়ে যাবে এই মুহূর্তে আমি বলতে পারি না, তবে কিছুটা এফেক্ট তো পড়বেই। রামনবমী ঘিরে কার্যত যুদ্ধ প্রস্তুতি শুরু হয়েছে, কিভাবে দেখছেন? পুলিশের ছুটি বাতিল, হ্যাঁ, কলকাতা জুড়ে গেরুয়া পতাকায় ছেয়ে গেছে কলকাতা জেলা। মমতা ব্যানার্জিও চাইছেন, এটা বিজেপিও চাইছে। এই রাজনীতিটা দুজনকেই শুট করছে। হিন্দু মুসলমানের রাজনীতিটা পশ্চিমবাংলায় দুজনকেই শুট করছে। হ্যাঁ, এটা নয় যে এটা কেউ বেশি লাভ হচ্ছে কেউ আরো বেশি ক্ষতি হচ্ছে, এমন কিছু নয়। 2016 সালে মমতা ব্যানার্জির বিরোধী কিন্তু বিজেপি ছিল না, যেটা রেজাল্ট এসেছিল থার্ড, কিছু কিছু ক্ষেত্রে ভেরি পুয়ার থার্ড। সেই জায়গায় 2016-17 পর থেকে রাইজ অফ বিজেপির পিছনে মমতা ব্যানার্জির অবদান নেই। আপনি কিন্তু যদি দেখেন দেখবেন একদম ভিন্ন। ওরা উনি রাস্তায় নেমে চিৎকার আরম্ভ করেছেন, মানে বিজেপিকে মূল বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করে গেছে, এবং বিজেপিও চেষ্টা করে গেছে যাতে বাম কংগ্রেস ইত্যাদি এই বিরোধী পরিসরটা যাতে না পায়, এটাও তারা দেখে গেছে। তাই জন্য এটা শুট করেছে। রামনবমী তো বাংলায় কোনোদিন হতো না, বাংলায় তো দুর্গাপুজো হয়। আমি হাওড়ার বাসিন্দা, হাওড়া শহরে সব থেকে বড় পুজো হতো এক সময় বিশ্বকর্মা পুজো, যেটা সব থেকে বড় পুজো ছিল। তারপরে কালী পুজো, দুর্গা পুজো হতো খুব টিম করে কয়েকটা নির্দিষ্ট জায়গায় হতো, যারা বড় করে পুজো করতো, কারণ দুর্গা পুজো খুব এক্সপেন্সিভ এবং অনেকদিন ধরে হচ্ছে। কোনো পশ্চিমবাংলার কোথাও কার্তিক পুজো হয়, কোথায় জগদ্ধাত্রী পুজো হয়, কোথায় বসন্তী পুজো হয়, বিভিন্ন পুজো হয় পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। রামনবমী মূলত উত্তর ভারতের হিন্দি বেল্টের এটা একটা অনুষ্ঠান। যেমন পোঙ্গাল কি বাঙালি জানে? কালকে যদি দক্ষিণ ভারতের কেউ তারা রাজনৈতিক ক্ষমতা নেয় এবং পশ্চিমবাংলায় পোঙ্গল নিয়ে মাতামাতি হয়, তখন যে প্রশ্নটা হবে আমি মনে করি রামনবমী নিয়েও সেই প্রশ্নটা হবে। অনেক ধন্যবাদ অমিতাভ, অনেক ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.